আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। তোমাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ইজি অ্যাকাউন্টিং পর্বের। সেটা হচ্ছে যেটা আমরা বোর্ড ভিত্তিক প্রশ্নোত্তর পর্ব চালাচ্ছি সেই কোশ্চেন সলিউশনে, এবং এখানে আমরা হচ্ছে গিয়ে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বোর্ডের যে অঙ্কগুলো আছে সেটা তোমাদের সলভ করাবো। এবং এখানে এখন আমি হচ্ছে গিয়ে তোমাদের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে রেয়ামেলের উপরে, এবং এটা বোর্ড চট্টগ্রাম বোর্ড 2023। সো আমি যখন এই অঙ্কগুলো করাই আমি সবসময় চিন্তা করি যে এই অঙ্কটা বেসিকলি শুধুমাত্র একটা অঙ্ক না বা একটা বোর্ড না, এটা হচ্ছে আমার এই অঙ্কের বেসিক থেকে শুরু করে পুরোটা যেন এমনভাবে কভার করতে পারি আমার ভাই এবং বোনেরা যেন পারফেক্টলি এই অঙ্কটা করে আরও 2-4টা অঙ্কের প্রতি কনফিডেন্ট পেয়ে আগাতে পারে। ঠিক আছে, তো এখন আমরা যে অঙ্কটা শুরু করব এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ডের 2023 সালের একটা অঙ্ক। এটা খুবই ছোট একটা অঙ্ক এবং এটা হচ্ছে রেয়ামিলের একটা অঙ্ক। এবং রেয়ামিল সাধারণত কোনো অঙ্ক না, রেয়ামিলকে আসলে বলা হয় হচ্ছে একটা গাণিতিক শুদ্ধতা যাচাই। আই মিন অ্যাকাউন্টিং সার্কেল বা অ্যাকাউন্টিং যে সাইকেল যেটা থাকে, এটার প্রিভিয়াসলি যে চ্যাপ্টারগুলো থাকে ওই পর্যন্ত পরিশুদ্ধতা যাচাই করা হয় রেয়ামিলের মাধ্যমে। এই অঙ্কটা খুবই সোজা এবং এটা আমার পছন্দের একটা অঙ্ক, কারণ এখানে খুব দ্রুত অ্যান্সার করা যায়। সো আমরা শুরু করি এবং দেখি আসলে এখানে আমাদের কি আছে। তো আমরা প্রথমে একটু দেখে নেই আমার রেয়ামিলের এখানে অঙ্কে আমাকে কি কি চাইছে। প্রথমে আমার কাছে চাইছে সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়টা এইটা অনেক সময় 2 নম্বরের জন্য এসে থাকে এবং এটা আমার খুব পছন্দের একটা কোশ্চেন, কারণ এটা খুব ইজিলি 2 মার্ক ক্যারি করা যায়। এবং তারপরে বলা আছে চলতি সম্পদের পরিমাণ, ওকে, এবং তারপরে বলছে রেয়ামিল প্রস্তুত করো। এই 3টা জিনিস আমাদের এখানে দেয়া আছে। সো আমি যখন রেয়ামিল প্রস্তুত করি আমি সবসময় রেয়ামিলটা সবার আগে প্রস্তুত করতে পছন্দ করি, কারণ এই রেয়ামিলটা সবার আগে প্রস্তুত করলে অনেক কিছুর অ্যান্সার অটোমেটিক আমার কাছে চলে আসে। ঠিক আছে, তো যাই হোক, প্রথমে আমি তোমাদের আজকে এই অঙ্কের যে আমাদের ক নাম্বারটা আছে সেটা সলভ করবো। বাট তার আগে আমরা একটু দেখে নিই আমাদের এন্ট্রিগুলো কি কি দেওয়া আছে। এন্ট্রিগুলো আমার এখানে দেয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য, তারপরে মূলধন দেয়া আছে, ক্রয় দেয়া আছে, অগ্রিম বেতন, বিক্রয়, বকেয়া ভাড়া, এবং পরিবহন বলা আছে, নগদ তহবিল বলা আছে, ব্যাংক জমা বলা আছে, পাওনাদার বলা আছে, সমাপনী মজুত পণ্য বলা আছে। সব মিলিয়ে আমার কাছে জাস্ট এখানে 10-15-11টা এন্ট্রি দেওয়া আছে। এই এন্ট্রি দিয়েই আমাকে রেয়ামিলটা তৈরি করতে হবে। তো প্রথমে যে আমরা কোশ্চেনটা পাইছি সেটা হচ্ছে সমন্বিত ক্রয়। তো আমাদের ক নম্বর অ্যান্সারের জন্য অনেক সময় আমাদের ক্রয় এবং সমন্বিত ক্রয় এগুলো বের করতে বলে। তো এই সমন্বিত ক্রয়ের একটা সূত্র আছে, এই সূত্রটা আমি তোমাদের একটু লিখে দিচ্ছি, সবাই মনোযোগ সহকারে লিখে নাও। সমন্বিত ক্রয়ের যে সূত্রটা সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। এই হচ্ছে আমাদের সূত্র। যখন আমরা সমন্বিত ক্রয় বের করব, সমন্বিত ক্রয় বের করার সূত্র হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য, তাহলেই আমাদের বের হয়ে যাবে সমন্বিত ক্রয়। এবার আসি, যখন তোমার রেয়ামিল এভাবে ক্রয় দেয়া থাকবে তখন তোমাকে সমন্বিত ক্রয় বের করতে বলবে। আর যখন তোমার এখানে সমন্বিত ক্রয় দেয়া থাকবে তখন দেখবা তোমাকে এখানে ক্রয়ের পরিমাণ বের করতে বলবে। এইটা ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনে নাও। যখন তোমার রেয়ামিলে ক্রয় থাকবে তখন তোমাকে সমন্বিত ক্রয় বের করতে বলবে, আর যখন তোমার রেয়ামিলে কি থাকবে, সমন্বিত ক্রয় বলা থাকবে, তখন এখানে তোমাকে ক্রয়ের পরিমাণ বের করতে বলবে। এইটা হচ্ছে এই অঙ্কের পলিসি। তার মানে যদি আমার এখানে ক্রয় আছে অতএব আমাকে সমন্বিত ক্রয় বের করতে বলছে, আর সমন্বিত ক্রয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। এই হচ্ছে আমার সূত্র। এখন মনোযোগ দিয়ে শোনো, আমি অঙ্কটা করাচ্ছি লক্ষ্মী ভাই। দেখো, যদি ক্রয় থাকে, যদি আমাদের ক্রয় থাকে তাহলে আমাদের রেয়ামিলে আসে কি, রেয়ামিলে আসে প্রারম্ভিক মজুত পণ্য। যদি ক্রয় থাকে তাহলে আমাদের রেয়ামিলে কোনটা আসে, প্রারম্ভিক মজুত পণ্য আসে। আর আসে না কোনটা, সমাপনী মজুত পণ্য আসে না, এটা আমরা জানি, এটা হচ্ছে রুলস। তাহলে আসে কোনটা, প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে এই যে প্রারম্ভিক মজুত পণ্য আছে যেটা আমাদের রেয়ামিলে আসে মজুদ, তাহলে এটার সাথে আমরা কি করে দিব, ক্রয় যোগ করে দিব, ক্রয় যোগ করে দিব। তাহলে আমরা নিট ক্রয় যোগ করে দিব। ওকে, এবার এই আসে না কোন মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য। তাহলে এইটা যেহেতু আসে না তাহলে এটা বাদ। তাহলে সিম্পলভাবে আমাদের অটোমেটিক সমন্বিত ক্রয় বের হয়ে যাবে। তার মানে সমন্বিত ক্রয় বের করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমার দেখতে হবে এখানে কি আছে। এখানে অবশ্যই তখন ক্রয় থাকবে যখন তোমাকে সমন্বিত ক্রয় বের করতে বলবে।
তো এখানে কি হবে, প্রারম্ভিক মজুদ ক্রয় যেহেতু আছে অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য আসবে, তাহলে দুইটা আসবে, এটা প্লাস আসবে না কোনটা, সমাপনী, তার মানে এটা মাইনাস। ওকে, আর যখন আমাদের এখানে ক্রয়টাও বের করে দেখাচ্ছি, যখন আমাদের এখানে ক্রয়ের পরিবর্তে সমন্বিত ক্রয় আমাদের এখানে বলা থাকে, যখন আমাদের এখানে ক্রয়ের পরিবর্তে সমন্বিত ক্রয় আমাদের এখানে বলা থাকে, তখন কি হয়, যখন আমাদের এখানে সমন্বিত ক্রয় বলা থাকে দেখবা কি, তখন অবশ্যই আমাদের এই ক্রয়ের পরিমাণ বের করতে বলবে। এটা আরেকটা 2 নম্বরের কোশ্চেন। তাহলে সমন্বিত ক্রয় বলা থাকলে তখন আসে হচ্ছে সমাপনী মজুদ পণ্য, তখন কিন্তু আর প্রারম্ভিক মজুদ পণ্য আসে না। এর জন্য আমি এটাকে বলি হচ্ছে সমন্বিত ক্রয়ের স আর সমাপনী মজুদের স, এই দুইটা মিলে আমি বলি হচ্ছে সস। বেসিক্যালি এই দুইটা মিলে আমি বলি সস, মানে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলেই সমাপনী মজুদ পণ্য আসবে, এছাড়া বাকি সবসময় প্রারম্ভিক মজুদ পণ্য আসবে রেয়া মিলে। আমি কি তোমাদের কথাটা বুঝতে পারছি? তো যখন সমন্বিত ক্রয় থাকে তখন আমাকে ক্রয় বের করতে বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা আসি, যদি আমাদের সমন্বিত ক্রয় থাকে তাহলে আসে কোনটা, সমাপনী মজুদ পণ্য। তার মানে এখান থেকে হচ্ছে এই সমাপনী মজুদ প্লাস সমন্বিত ক্রয়, কারণ এই দুইটা আসে, সমন্বিত ক্রয় আর আসে না কোনটা, প্রারম্ভিক মজুদ পণ্য। তার মানে আমার এই প্রারম্ভিক মজুদ পণ্য বাদ, তার মানে আমাদের বের হয়ে গেল ক্রয়ের পরিমাণ। আমি কিন্তু দুইটা তোমাদের ডিফারেন্টলি দেখাচ্ছি। দেখো ভাই, যখন আমার রেয়া মিলে ক্রয় থাকে তখন আমাকে ওরা কি করে, যখন আমার রেয়া মিলে ক্রয় থাকে, যখন আমার রেয়া মিলে ক্রয় থাকে, যখন আমার রেয়া মিলে ক্রয় থাকে তখন ওরা আমার কি করে, যখন আমার রেয়া মিলে ক্রয় থাকে তখন হচ্ছে ওরা আমাকে এই সমন্বিত ক্রয় বের করতে বলে। যখন আমার রেয়া মিলে ক্রয় থাকে তখন ওরা আমাকে এই সমন্বিত ক্রয় বের করতে বলে। তাহলে আমার এখানে ক্রয় আছে, রেয়া মিলে যদি ক্রয় থাকে তাহলে রেয়া মিলে প্রারম্ভিক মজুদ পণ্য আসে, তাহলে আমরা কি করে দিব, এই যে প্রারম্ভিক মজুদ পণ্য আছে তার সাথে আমরা ক্রয় যোগ করে দিব। ওকে, তাহলে আসে না কোনটা, সমাপনী মজুদ পণ্য আসে না, তাহলে এটা বাদ দিয়ে দিব, সমাপনী মজুদ পণ্য বাদ। তাহলে আমাদের কি বের হয়ে গেল, সমন্বিত ক্রয় বের হয়ে গেল। গট ইট? এইটা একটা কোশ্চেন। আবার অনেক সময় দেখবা এখানে আমাদের ক্রয়ের পরিমাণ বের করতে বলে, তখন অবশ্যই দেখবা এখানে ক্রয় বলা নাই, এখানে বলা আছে সমন্বিত ক্রয়। তো সমন্বিত ক্রয় কিভাবে বের করে, সমন্বিত ক্রয় লেখা থাকলে তখন অবশ্যই এই সমাপনী মজুদ পণ্য রেয়া মিলে আসবে, প্রারম্ভিকটা আসবে না। এর জন্য আমি সবসময় এটাকে বলি সস, সমন্বিত ক্রয় এবং সমাপনী মজুদ পণ্য। তার মানে সমাপনী মজুদ পণ্য এবং সমন্বিত ক্রয় সময় একসাথে আসবে, আর বাকি সবসময় কি আসবে, প্রারম্ভিক মজুদ পণ্য। তার মানে একমাত্র সমন্বিত ক্রয় থাকলে রেয়া মিলে সমাপনী মজুদ পণ্য আসবে, আর বাকি সবসময় আসবে কি, প্রারম্ভিক মজুদ পণ্য। ইভেন যদি ক্রয় এবং সমন্বিত ক্রয় কিছু না থাকে তারপরও বাকি এতে আসবে কি, প্রারম্ভিক মজুদ পণ্য। তাহলে এখান থেকে আমরা এবার ক্রয় বের করব কিভাবে, যেহেতু এখানে সমন্বিত ক্রয় বলা আছে, ওই সেম, তাহলে আসে কোনটা, সমাপনী মজুদ পণ্য, যেহেতু সমন্বিত ক্রয় আছে। তারপরে এখানে কি আছে, সমন্বিত ক্রয়, এখানে আছে কি আমাদের এখানে সমন্বিত ক্রয়, তাহলে আসে কোনটা, সমন্বিত ক্রয় আছে, সমাপনী মজুদ পণ্য, এটা যোগ। তাহলে আসে না কোনটা, সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুদ পণ্য, তাহলে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য আমরা বাদ দিয়ে দিলাম, দেন আমাদের এখান থেকে ক্রয়ের পরিমাণ বের হয়ে গেল। এখন থেকে অবশ্যই আমার বিশ্বাস যে তোমরা ক্রয় কিভাবে বের করতে হয় সেটাও বুঝে যাবা, তোমাদের হচ্ছে সমন্বিত ক্রয় কিভাবে বের করতে হয় সেটা বুঝে যাবা। এটার মূল কথা হচ্ছে আমরা প্রথমে দেখবো আমার এখানে কি দেয়া আছে, এখানে দেয়া আছে ক্রয়, এখানে দেয়া আছে ক্রয়, তাই ওরা সমন্বিত ক্রয় বের করতে বলছে। আর যদি এখানে সমন্বিত ক্রয় বলা থাকতো তাইলে ওরা আমাদের এখানে ক্রয় বের করতে বলতো। তো আমরা এটা কি করব, আমরা সুন্দর করে যেটা আসবে সেটা যোগ, যেটা আসবে না সেটা বিয়োগ, একইভাবে সেম, তাহলে ইনশাল্লাহ আমরা এটা পারবো। এবার আসি চলতি সম্পদের পরিমাণ। তো এইটার আগে আমি তোমাদের রেয়ামিলটা করাই ফেলবো, কারণ কি, আমি যদি চলতি সম্পদের পরিমাণ বের করি, আমি যখন রেয়ামিল করব তখন আমার জন্য একটা সুবিধা হবে। কারণ কি, রেয়ামিলে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট, তোমরা এটা ভালো করে জানো। তো ডেবিট পাশে কি থাকে, ডেবিট পাশে থাকে হচ্ছে সম্পদ, ব্যয় আর হচ্ছে উত্তোলন, এটা তোমরা ভালো করে জানো। আবার ক্রেডিট পাশে কি থাকে, দায়, আয়, মূলধন, এই তিনটা থাকে ক্রেডিট পাশে।
তো আমাকে এখন কি করতে হবে, চলতি সম্পদ বের করতে বলছে, তার মানে ডেবিট পাশটা আমাকে খুঁজতে হবে। তো আমি যদি রেয়ামিলটা ভালো করে ফেলি, ইজিলি যদি আমি রেয়ামিলটা করে ফেলি, তখন আমার এই ক্রেডিট পাশটা অটোমেটিক বাদ। আমার এখান থেকে যদি 5টা এন্ট্রি থাকে তাহলে আমার 3টে এন্ট্রি অটোমেটিক বাদ হয়ে যাবে, আমার জন্য অঙ্কটা ছোট হয়ে যাবে, আমার জন্য খুঁজে বের করা অনেক ইজি হয়ে যাবে। এর জন্য আমি সবসময় বলি যে খ নম্বর বা ক নম্বরে কোশ্চেন করার আগে তোমরা চেষ্টা করবা রেয়ামিলটা করে ফেলার। তো আমি এখানে তোমাদের ভেঙে ভেঙে বুঝাচ্ছি কোনটা ডেবিট হয়েছে কোনটা ক্রেডিট হবে কেন, তারপরে আমরা অ্যান্সারে যাচ্ছি। প্রারম্ভিক মজুত পণ্য, এটা হচ্ছে আমার জন্য একটা ব্যয়, এটা হচ্ছে আমার একটা মুনাফা জাতীয় ব্যয়, তো এটা হচ্ছে ডেবিট। মূলধন, এটা আমার জন্য একটা দায়, মানে চলতি স্থায়ী দায়ী বলা যায় মূলধনটাকে, ঠিক আছে, এটা হচ্ছে আমার জন্য ক্রেডিট। ক্রয়, ক্রয় আমার জন্য একটা ব্যয়, কি ব্যয়, চলতি ব্যয় বা মুনাফা জাতীয় ব্যয়, তার মানে ডেবিট, ব্যয় মানে ডেবিট। অগ্রিম বেতন, বেতন মানে ব্যয় আর অগ্রিম বেতন মানে ব্যয় অগ্রিম, ব্যয় অগ্রিম হচ্ছে আমার জন্য একটা চলতি সম্পদ, ব্যয় অগ্রিম আমার জন্য একটা চলতি সম্পদ, তোমাদের এটা দিয়ে একটা আমি নোট করাই দিব, এই সম্পদ মানে হচ্ছে ডেবিট। বিক্রয়, বিক্রয় হচ্ছে আমার আয়, কি আয়, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়, তাহলে বিক্রয় হচ্ছে ক্রেডিট। বকেয়া ভাড়া, বকেয়া ভাড়া হচ্ছে তোমার জন্য একটা, বকেয়া ভাড়া তোমার জন্য একটা দায়, বকেয়া ভাড়া তোমার জন্য একটা দায়, কেন, ভাড়া হচ্ছে ব্যয় আর ব্যয় বকেয়া হচ্ছে, ভাড়া হচ্ছে ব্যয় আর ব্যয় বকেয়া হচ্ছে তোমার জন্য একটা দায় হয়ে গেল, এটা হচ্ছে ক্রেডিট। দেন পরিবহন, যে কোনো পরিবহন বলা থাকলেই ভাই ওইটা হচ্ছে আমার জন্য ডেবিট, কারণ কি এইটা আমার একটা ব্যয়। নগদ তহবিল, নগদ তহবিল আমরা দেখব যে কোনটা দেয়া আছে, শুরুরটা দেয়া আছে নাকি শেষেরটা দেয়া আছে। মনে রাখবা নগদ তহবিল মানে সম্পত্তি, ব্যাংক জমা নগদ তহবিল কখনো বছরের শুরুরটা আসে না, বছরের শুরুরটা আসে না, কারণ বছরের শুরুটা না আসার কারণ আছে। তোমার হাতে যে টাকা থাকে বছরের শুরুতে, তোমার হাতে যে টাকা থাকে বছরের শুরুতে ব্যাংকে, সেটা তো গিয়ে তোমার বছরের শেষে বা মাসের শেষে থাকে না, সারা মাসে তো চেঞ্জ হয়ে যায়। তো তুমি যদি বছরের শুরুটা নিয়ে শুরু করো তাহলে কি হচ্ছে, বছরের শুরুটা নিয়ে শুরু করলে তুমি একটা মিসকনসেপশন আগাচ্ছ, কারণ কি তুমি হচ্ছে গিয়ে তোমার ভুল একটা ডাটা নিয়ে আগাচ্ছ, তুমি রিয়েল ডাটা পাচ্ছ না। রিয়েল ডাটা আমরা কখন পাই, সবসময় মাসের শেষে পাই। এর জন্য নগদ তহবিল আর ব্যাংক জমা সবসময় বছরের শেষেরটা আসবে, এটা মাথায় নিয়ে নাও। আর যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে তার মানে মনে করবে এটাই হচ্ছে শেষের। তো নগদ তহবিল তোমার জন্য একটা সম্পদ, তাহলে এটা ডেবিট, এটা একটা চলতি সম্পদ। ব্যাংক জমা একটা চলতি সম্পদ। পাওনাদার, পাওনাদার হচ্ছে তোমার জন্য একটা চলতি দায়, পাওনাদার হচ্ছে তোমার জন্য একটা চলতি দায়। আর এই সমাপনী মজুত পণ্য আসবে না, কারণ কি আমাদের এখানে প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয় আছে, তার মানে সমাপনী মজুত পণ্য আসবে না। দুইটা মজুত পণ্য সাধারণত একটা রেয়া মিলে আসে না, দুইটা মজুত পণ্য সাধারণত একটা রেয়া মিলে আসে না। এবার আমরা লক্ষ্মী ভাই দেখো এখানে তো মোটামুটি একটা সলভ করলাম, এবার আমরা একটা অ্যান্সারে চলে যাই। আমরা এবার দেখি অ্যান্সারে গিয়ে প্রপারলি আসলে কি অবস্থায় আছে। তাহলে আমরা দেখো এটা একটু শুরু করি, এই যেখানে ছিলাম, তাহলে এই যে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক যে মজুত পণ্য এইটা হচ্ছে আমার জন্য একটা ব্যয়, প্রারম্ভিক মজুত পণ্য আমার জন্য একটা ব্যয়, প্রারম্ভিক মজুত পণ্য আমার জন্য একটা ব্যয়, ব্যয় মানে ডেবিট। এবার আসি এই যে মূলধন, মূলধন আমার জন্য একটা দায় বা মালিকানা সত্ত্ব যাই বলো, এটা হচ্ছে ক্রেডিট। তারপরে ক্রয়, ক্রয় মানে ব্যয়, ক্রয় মানে ব্যয়, ব্যয় আমার জন্য কি হয়, ডেবিট। অগ্রিম বেতন, এই যে বললাম বেতন হচ্ছে ব্যয়, যখন এটা অগ্রিম হয়ে গেল, অগ্রিম ব্যয় হচ্ছে আমার জন্য একটা চলতি সম্পদ, অগ্রিম ব্যয় আমার জন্য একটা চলতি সম্পদ, তাহলে সম্পদ আমার জন্য কি হয়, ডেবিট। এরপর বলা আছে বিক্রয়, বিক্রয় আমার জন্য একটা আয়, কি আয়, এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় আয়। এই খেয়ালগুলো মনে রাখবা, মুনাফা জাতীয় আয় মানে কি, যে আয়গুলো বারবার হয়। মূলধন জাতীয় আয় মানে কি, যে আয়গুলো বারবার হয় না। মুনাফা জাতীয় ব্যয় মানে কি, যে ব্যয়গুলো বারবার হয়। মূলধন জাতীয় ব্যয়গুলো মানে কি, যেগুলো বারবার হয় না। তাহলে মূলধন জাতীয় ব্যয় আসলে কি, মূলধন জাতীয় ব্যয় হচ্ছে যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় করা, সিম্পল কথা, মানে অ্যাটলিস্ট ক্রয় করা। এই যে বকেয়া ভাড়া, দেখো ভাঙে কিভাবে, ভাড়া, ভাড়া মানে ব্যয়, এবার এটা হয়ে গেছে বকেয়া, তার মানে দেই নাই, তার মানে এটা হচ্ছে আমার জন্য একটা দায়, এই যে দায় মানে ক্রেডিট। দেখো এবার আসো পরিবহন, পরিবহন মানেই ব্যয়, যে কোনো পরিবহন, পরিবহন মানেই ব্যয়, ব্যয় মানে ডেবিট। আর এই যে পরিবহনের আগে যদি আবার বকেয়া বা অগ্রিম থাকে তখন সেই রুলস অনুসারে চলে যাবে। নগদ তহবিল আর ব্যাংক তহবিল এই দুইটাই আমার চলতি সম্পদ, নগদ তহবিল এবং ব্যাংক তহবিল দুইটাই আমার চলতি সম্পদ, এবং এই চলতি সম্পদ আমার জন্য ডেবিট। আর একটা কথা মনে রাখো, নগদ তহবিল ব্যাংক তহবিল সবসময় বছরের শুরুটা আসে না, আসে হচ্ছে বছরের শেষেরটা বা সমাপনী ব্যালেন্স। কারণ কি,
ব্যাংক তহবিল নগদ তহবিল এক্সাক্ট যে ব্যালেন্সটা সেটা আমরা পাই বছরের শেষের বা মাসের শেষের অ্যামাউন্ট দিয়ে, সবসময় ওটা দিয়েই করবা, মনে রাখিও। এরপর পাওনাদার, পাওনাদার মানে আমার চলতি দায়, চলতি দায় মানে হচ্ছে আমার জন্য ক্রেডিট, তার মানে আমার রেয়ামিলটা শেষ, সব যোগ বিয়োগ করে আমার মিলে গেল। এখন আমরা যাব হচ্ছে খ নম্বর কোশ্চেনে, এবং এই খ নম্বর কোশ্চেন থেকে আমরা রেয়ামিলটা আসলে মানে রেয়ামিল থেকেই খ নম্বর কোশ্চেনটা করব। কেন দেখো ওখানে চাইছে কি খ নম্বরে চাইছে চলতি, তাহলে দেখো লক্ষ্মী ভাই এই যে এখানে চলতি সম্পদ যেটা ছিল, এই যে চলতি সম্পদ আমাদের বের করতে বলছে, তাহলে চলতি সম্পদ আমাদের বের করতে গেলে আমার তো এই যে ক্রেডিট পাস দরকার নাই, কারণ কি ক্রেডিট কি হয়, ক্রেডিট হয় মূলধন, ক্রেডিট হয় হচ্ছে আমার আয়, ক্রেডিট হয় আমার হচ্ছে তোমার দায়, তাহলে এই পাশটা আমার দরকার নাই, আমি জানি যে এই পাশে আমার কিছু নাই, আমার ডেবিট পাশে আছে, তাহলে ডেবিট পাশে আমার কি আছে, চলতি সম্পদ আছে। তাহলে আমরা দেখি ডেবিট পাশে আমার চলতি সম্পদগুলো কি কি আছে। প্রারম্ভিক মজুত পণ্য, এটা হচ্ছে আমার ব্যয়, প্রারম্ভিক মজুত পণ্য এটা হচ্ছে আমার ব্যয়, এটা আমার চলতি সম্পদ না। তারপরে কি আছে, ক্রয়, ক্রয় আমার জন্য ব্যয়, এটা আমার চলতি সম্পদ না, এটা আমার হচ্ছে ব্যয়। অগ্রিম বেতন, এই যে বলছি ব্যয় অগ্রিম, ব্যয় অগ্রিম আমার জন্য একটা চলতি সম্পদ, একটা পেয়ে গেছি। বিক্রয় আমার জন্য একটা আয়। বকেয়া ভাড়া, এটা তো আমার দায়ের পাশে, এটা দরকার নাই। পরিবহন, পরিবহন আমার জন্য ব্যয়, এটা আমার সম্পদ না। এই যে নগদ তহবিল আর ব্যাংক তহবিল, এই যে নগদ তহবিল আর ব্যাংক তহবিল, দেখো এই যে নগদ তহবিল এবং ব্যাংক তহবিল, এটা হচ্ছে আমার জন্য একটা আয়, সরি এটা আমার জন্য একটা চলতি সম্পদ। নগদ তহবিল আর ব্যাংক তহবিল আমার জন্য আজীবনের জন্য হচ্ছে চলতি সম্পদ। আরেকটা জিনিস আমাদের রেয়ামিলে ছিল, দেখো সেটা হচ্ছে আরেকটা জিনিস আমাদের রেয়ামিলে ছিল যেটা আমরা আনি নাই, বাট এটার একটা ইম্প্যাক্ট আছে, সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য, সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। এই সমাপনী মজুত পণ্যটা হচ্ছে আমার একটা চলতি সম্পদ। সমাপনী মজুত পণ্য হচ্ছে, সমাপনী মজুত পণ্য হচ্ছে আমার জন্য একটা চলতি সম্পদ। সমাপনী মজুত পণ্য হচ্ছে আমার জন্য একটা চলতি সম্পদ, এটা কখনো ভুলো না। প্রারম্ভিক মজুত পণ্য আমার জন্য ব্যয়, প্রারম্ভিক মজুত পণ্য আমার জন্য ব্যয়। তাহলে আমরা আসো একটু দেখি এবার 2 নম্বর অ্যান্সারে আমাদের কি কি গেছে। 2 নম্বর অ্যান্সারে দেখো আমাদের গেছে কি, 2 নম্বর অ্যান্সারে আমাদের গেছে অগ্রিম বেতন, কারণ কি এটা ব্যয় অগ্রিম, ব্যয় অগ্রিম চলতি সম্পদ। নগদ তহবিল ক্যাশ টাকা, এটা আমার একটা চলতি সম্পদ। ব্যাংকে যে জমা আছে এটা আমার একটা চলতি সম্পদ। আর এই যে সমাপনী মজুত পণ্য যেটা বছর শেষে আমার কাছে বেঁচে আছে, সেটা হচ্ছে একটা চলতি সম্পদ। তো আমরা ক খ গ তিনটাই সলিউশন করে ফেললাম, এবং আমার বিশ্বাস যে তোমরা এটা যথেষ্ট ভালো করে বুঝতে পারছো, কারণ এটাকে আমি ধরে ধরে করাইছি এবং কিছু ইনফরমেশন তোমাদের এখানে শেয়ার করছি, সেগুলো তোমরা হচ্ছে একটু লিখে নিও প্লিজ, এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। কারণ হচ্ছে এইভাবে অঙ্ক করাতে করাতে আমি গুরুত্বপূর্ণ কিছু নোটস তোমাদের এখানে শেয়ার করে দিব, যেটা তোমাদের জন্য পরবর্তী অঙ্ক করলে উপকারে লাগে, কারণ এই রেয়ামিলটা ঘুরে ফিরে এভাবেই হবে। সো আজকের জন্য হচ্ছে এই চট্টগ্রাম বোর্ড 2023 শেষ করতেছি। আশা করতেছি পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সো তোমরা হচ্ছে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকো, যেগুলো একটু প্রবলেম হয় সেগুলো নোট ডাউন করে রাখো, ইনশাল্লাহ সব কিছুরই সলিউশন এখানে পেয়ে যাবা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি।